নমস্কার। ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুদের আন্তরিক অভিনন্দন। আজকে যে অনুষ্ঠানটা শুরু করতে যাচ্ছি এটার জন্য বিভিন্ন দর্শক বন্ধুদের রিকোয়েস্ট ছিল। কারণ আমরা কিছুদিন পূর্বেই কেতুর 12 যে ভাব, সেই 12 ভাবের উপরে কেতু নিয়ে বর্ণনা করেছিলাম। তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন, তো রাহু নিয়ে কেন আপনি করছেন না? অতএব আজকের অনুষ্ঠানটা তাই শিডিউল করতে হলো যে রাহু, এই যে আমাদের হরোস্কোপের যে 12টা হাউস, 12 ভাব, যে সেই ভাবের উপরে রাহুর প্রভাব কি হতে পারে এবং তার শুভ অশুভ কি হতে পারে, আর রাহুর সৃষ্টি কিভাবে হলো, সেই জিনিসগুলো এতকাল তো আপনারা জেনেছেন। আমার যে পুরনো ভিডিও যদি আপনারা দেখে না থাকেন, তাদের জন্য আজকের এই একটা সংক্ষিপ্ত বর্ণনা। রাহুকে বুঝতে গেলে আপনাকে একটু সোলার সিস্টেমটাকে বুঝতে হবে। এই যে সৌরমণ্ডল, সেখানে যে আমাদের 7টা প্ল্যানেট দেখবেন আছে, তার সঙ্গে পৃথিবী। রাহু আর কেতুর কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই। তাহলে এরা এলো কোত্থেকে? এদের ব্যাপার হচ্ছে, যেমন পৃথিবী যখন সূর্যকে অরবিট করে 365.256 দিনে সূর্যকে প্রদক্ষিণ করে আসে, এবং পৃথিবীর সাথে সাথে চন্দ্র তার আবার একটা অ্যাক্সিসে পৃথিবীকে প্রদক্ষিণ করে, এই 27.3 ডেজ আনুমানিক। তো এইবার তো পৃথিবী যখন প্রদক্ষিণরত অবস্থায় সূর্যকে, তার চারপাশে তো আবার মুন। এবার মুন কিন্তু 5.1 ডিগ্রি টিল্টেড, মানে এরকম সোজা না হয়ে এরকম বেঁকে আছে। এই টিল্ট হওয়ার জন্য এই মুন যখন এই সূর্যের যে সোলার এক্লিপ বলে সেইটার মধ্যে যখন প্রবেশ করে যায়, তখন সেখানে একটা নোডস তৈরি হয়, মানে একটা বিশেষ এনার্জি তৈরি হয়, সেটাকে বলে সাউথ নোড বা কেতু। এবার যথারীতি সেখান থেকে তো বেরোবে সে, যখন বেরিয়ে আসে সেই জায়গাটা হলো নর্থ নোড বা রাহু। এই হলো রাহু আর কেতু। এবারে কথা হচ্ছে যে কেন রাহু এত গুরুত্বপূর্ণ। সূর্যের যে সোলার প্লেন, তার তো একটা সাংঘাতিক শক্তি, মানে বিশাল একটা গ্র্যাভিটি ফোর্স। তার সঙ্গে পৃথিবী তাকে অরবিট করছে, পৃথিবীর একটা ফোর্স, তার সঙ্গে মুন। এইবারে যখন মনে করুন মুন এই সোলার এক্লিপে ঢুকে গেল, সেখানে যে একটা নতুন এনার্জির সঞ্চার হলো, সেই এনার্জিটা কিন্তু আমাদের জীবনের সমস্ত গতি প্রকৃতি সবকিছুকে বদলে ফেলছে। কেন? তারা অত্যন্ত শক্তিধর, যার জন্য কোনোদিনও ভুল করেও রাহুর জন্য আমরা চিরকালই বলে এসেছি, যেহেতু এরা গ্রহ নয়, একটা এনার্জি, এদের জন্য কিন্তু কোনো রত্ন ধারণ করা যাবে না। কেন? যেই দেখবেন এই রাহুর জন্য কোনো প্রতিকার হিসাবে গোমেদ ধারণ করেছে, প্রায় 90% লোকের দেখবেন নানাবিধ অসুবিধার সম্মুখীন হয়ে এসছে। তো আজকে আমরা আলোচনায় প্রবেশ করি, মূল আলোচনা, যে আপনার হরোস্কোপের ফার্স্ট হাউস। রাহু যদি লগ্নে থাকে তাহলে কি হয়? লগ্ন কি? লগ্ন হচ্ছে আমাদের চরিত্র, আমাদের অ্যাপিয়ারেন্স, আমাদের ইন্টেলিজেন্স, আমাদের লোকের সঙ্গে ব্যবহার, আমাদের সৌন্দর্য বা আমাদের কিরকম দেখতে, আমাদের চরিত্র কিরকম, এইগুলো সমস্ত রিপ্রেজেন্ট করে কিন্তু আপনার লগ্ন। কিভাবে আপনি আপনার লোক সমাজে মিশবেন, সেটাকেও রিপ্রেজেন্ট করে লগ্ন। রাহু যদি এই স্থানে মানে কোনো কুপ্রভাব না দেয়, সে ব্যক্তি কিন্তু সাংঘাতিক একটা হাইটে পৌঁছে যায়, মানে বিরাট বড় একটা হাইটে পৌঁছে যায়, এবং সে কিন্তু সবসময় লোককে অ্যাট্রাক্ট করতে পারে। কেন? রাহুর প্রথম কাজ কিন্তু অ্যাট্রাকশন, এটা মনে রাখবেন। অতএব যে কোনো জিনিসকে কিন্তু সে আকর্ষণ করতে পারে, যেহেতু তার রাহুর প্রভাব তার জন্য ভালো। অথচ দেখা যায় যে যে ক্ষেত্রে রাহু যদি কোনো কারণে ম্যালিফিক হয়ে যায়, মানে সেই লগ্নের জন্য রাহু ঠিক সুটেবল নয়, সেই রকম অবস্থাতে সে লগ্নে বসে আছে, সেই জাতীয় মানুষ কিন্তু নানাবিধ নেশার শিকার, তারপরে বিপদে যাওয়ার শিকার, লোককে চিটিংবাজি করার একটা অভ্যেস, তারপর সবসময় একটা মানুষকে কিভাবে ঠকাবো সেই প্রবণতা মাথার মধ্যে। কেন? কারো ভালো চিন্তা এরা তখন করতে পারে না। তারা সবসময় চিন্তা করে একটা কাজ না করে কিভাবে উপার্জন করব। যেখানে একটা শুভ রাহু তাকে উপার্জনের স্কোপ দেয়, সেখানে একটা অশুভ রাহু তখন কাজ করব না, অথচ তার টাকা পয়সা চায়। সে যখন টোটকা নির্ভর জীবনে চলে যায়, রাশিফল দেখতে আরম্ভ করে, আজকে আমার কি লেখা আছে, কালকে আমার কি লেখা আছে, কোন গ্রহ কোথায় যাচ্ছে, কি করছে, কাজকর্ম করে না কিন্তু তারা। তো যখনই তার রাহু এই স্থানে গিয়ে অশুভ প্রভাব অবস্থান করলো,
সেই সময় দেখা যায় সেই ব্যক্তিটি সাধারণ মানুষের থেকে কিন্তু স্বতন্ত্র হয়ে যায় এবং তার সবসময় স্বভাবই থাকে অপরের ক্ষতি করা, অপরের হিংসা করা, পরনিন্দা, পরচর্চা, যেটাই বলুন তার চরিত্রটাই পুরো ডাইলুটেড হয়ে যায়। এই হলো লগ্নের রাহু। তারপরে আমরা আসছি দ্বিতীয় স্থান। দ্বিতীয় স্থানে আমরা আমাদের কুটুম্বকে দেখি, আমাদের ধন ভাবকে দেখি। সেকেন্ড হাউসের রাহু কিন্তু প্রচুর পয়সা দেয়, প্রচুর পয়সা দেবে আপনাকে। মানে শুভ রাহু এই স্থানে পয়সা তো আছেই, তার সঙ্গে আপনার বাণী ভালো হবে, আপনার কণ্ঠ ভালো হবে, যেমন গানের গলাও আপনার ভালো হতে পারে সেই স্থানে। এবং সেই স্থানে আপনার আরেকটা ব্যাপার হচ্ছে একটা খাদ্যাভাস, সেখানে একটা ফ্যাসিনেশন থাকতে পারে, কেন রাহু মানে গলা। সেকেন্ড হাউসের রাহু যদি ভালো অবস্থায় থাকে তাহলে সেই জাতীয় মানুষের দেখবেন তাদের যত রিলেটিভের সঙ্গে রিলেশন খুব ভালো থাকবে, পয়সার স্রোত থাকবে, তার উপরে সে সঞ্চয়ও করতে পারবে। কারণ রাহুর কিন্তু একটা কাজ জীবনে স্টেবিলিটি দেওয়া। কারণ আমরাই হয়তো একমাত্র ইউটিউব চ্যানেল বারে বারে বলেছি যে রাহু কিন্তু স্টেবিলিটি দেয়, কিন্তু সেখানে প্রোভাইডেড সেখানে রাহুর এনার্জিটা আপনাকে পালন করতে হবে এবং রাহু আপনার জন্য পজিটিভ থাকতে হবে। আপনার জন্য যদি সেকেন্ড হাউসের রাহু কোনোভাবে অশুভ প্রভাব দিতে থাকে, এই স্থানে আপনি যতই টাকাই কামান দেখবেন সঞ্চয় আর করতে পারবেন না, সব ড্রেন হয়ে যাবে। এই সব স্থানের মানুষদের দেখবেন দক্ষিণ পশ্চিম কোণে হয় একটা টয়লেট, নয় একটা কিচেন, নয় একটা মেন ডোর থাকবেই থাকে। যাদের দেখবেন অর্থ উপার্জন অথচ অর্থ থাকে না, এরকম বহু মানুষ আছে দেখবেন যে আমি তো টাকা কামাচ্ছি, টাকা যাচ্ছে কোথায়? সারা জীবন আমি একটা কাজ করলাম, এত বড় একটা ভালো এমএনসি, এত বড় একটা বিজনেস করলাম, আই হ্যাভ নো সেভিংস। তাদের লক্ষ্য করে দেখবেন যে তাদের বাসস্থানের দক্ষিণ পশ্চিম কোণাটা ডিস্টার্ব। একেবারে লিখে রেখে দেবেন এইগুলো, আপনারা পরীক্ষা করে দেখবেন। দক্ষিণ পশ্চিম মানে হচ্ছে 225 ডিগ্রি, সেই জায়গাটা ডিস্টার্ব। যে সেকেন্ড হাউসে রাহু যদি ম্যালেফিক হয় তখন এই কারণে, এবং তখন কিন্তু তার পাড়াপড়শি কারোর সঙ্গে সম্পর্কও ভালো হয় না, এবং বিশেষ করে শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক বিঘ্নিত হয়। এটা কিন্তু নোট করে রাখবেন। এবার আসুন তৃতীয় ঘর। তৃতীয় ঘর হচ্ছে আমাদের নিজেদের উদ্যোগ, আমরা কিভাবে নিজেদের জীবনে প্রতিষ্ঠা হব তার কিন্তু ফাউন্ডেশন, এটা মনে রাখবেন। যেহেতু এই স্থানটা আবার বুধের স্থান, এই স্থানে রাহু যদি শুভ অবস্থায় অবস্থান করে, সে মানুষ কিন্তু মানে কম্পিউটার টেকনোলজি, তারপরে কমিউনিকেশন, ইন্টারনেট, এইসব জগতে কিন্তু ভীষণ নাম ডাক হয়। এবং থার্ড হাউসের রাহু সবসময় তাকে মানে দেখবেন প্রযুক্তির সঙ্গে সঙ্গে এগিয়ে যেতে সাহায্য করে। যদি কোনো কারণে থার্ড হাউসের রাহুর ব্যক্তিটি কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে থাকে বা টেলিকমিউনিকেশন জগতে থাকে বা মনে করুন সোশ্যাল নেটওয়ার্কিং এর মধ্যেও থাকে বা কোনো ফরেন কানেকশন রাখে, তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ। কারণ থার্ড হাউসের রাহু খুব একটা অশুভ ফল দেয় না। এরপরে আমরা একটু আসি চতুর্থ ঘর, ফোর্থ হাউস। এই ফোর্থ হাউস হচ্ছে আমাদের গৃহ, আমাদের বাহন, আমাদের মাতৃস্থান এবং আমাদেরও শৈশব, সমস্ত কিছুকে ডিপেন্ড করে এই ফোর্থ হাউস। ফোর্থ হাউসের রাহু যদি ভালো অবস্থায় থাকে, আপনার দেখবেন মানে গৃহ মানে একটা থাকলে দুটো হবে, দুটো থাকলে চারটে হবে, এবং আপনি দেখবেন সেই সব স্থানে ইন্টেরিয়ার ডেকোরেশনের উপরে আপনার খুব ফ্যাসিনেশন থাকবে। কত ভালো কিভাবে ইন্টেরিয়ার করা যায়, কিভাবে এখানে এটা লাগানো যায়, সব লেটেস্ট টেকনোলজির জিনিসগুলো আপনার কাছে আসবে। আপনার একটাই অসুবিধা থাকে ফোর্থ হাউসের রাহু, অনেক সময় মায়ের শরীর একটু ডিস্টার্ব করে। আর ফোর্থ হাউসের রাহু দেখবেন ছোটবেলাটা খুব একটা ভালো যায় না। যখনই দেখবেন এরা এই 22 বছরের উপরে যখন এদের বয়স হয়, তখন এদের জীবনের টার্নিং পয়েন্ট আসে, এবং সেই সময়ের থেকে কিন্তু এই ফোর্থ হাউসের রাহু বিশেষ করে প্রগতির পথে এগিয়ে যায়। শুধুমাত্র একটু মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখা দরকার। আর ফোর্থ হাউসের রাহু কিন্তু আবার আপনাকে ফরেন ল্যান্ডের দিকেও অ্যাট্রাক্ট করতে পারে বা হতেও পারে। দেখবেন ফরেন ইনভেস্টমেন্ট, ফরেন ল্যান্ড, এইসব জিনিসও হতে পারে। আবার এই স্থানে আবার রাহু যখন খারাপ অবস্থায় অবস্থান করবে, দেখবেন আপনার মানসিক শান্তি থাকবে না, আপনার মায়ের শরীর ভালো থাকবে না, এবং আপনি তো ছোটবেলা থেকে সেই ভুগেই মরবেন। এবং আপনার বাড়িতে অতি অবশ্যই বাস্তু দোষ, বিভিন্ন সেকশনে বাস্তু দোষ থাকবে। যে আপনার গৃহে দেখবেন সবসময় কলহ, সবসময় একজনের সঙ্গে আরেকজনের বনিবনা নেই। আরেকটা হচ্ছে মায়ের সঙ্গে আপনার যদি কোনো রকম মনোমালিন্য হয়,
আপনার রাহুর সাথে সাথে চন্দ্রও ড্যামেজ করবে আপনাকে। অতএব যাদেরই 4th হাউসের রাহু, মায়ের সেবা করবেন, মায়ের অযত্ন করবেন না, তাহলে কিন্তু এই 4th হাউসের রাহু আপনাকে ক্ষমা করবে না। এবার হচ্ছে পঞ্চম ঘর। এই পঞ্চম ঘরে আমরা দেখতে পাই আমাদের প্লেজার, তারপরে আমাদের সোশ্যাল নেটওয়ার্কিং। রাজনীতির জগতে যদি কোনো মানুষ থাকেন, তারা দেখবেন বেশিরভাগই এই 5th হাউসের রাহু থাকার জন্য তারা হয়, এবং তাদের কিন্তু একটা মানে নেটওয়ার্কিংটা খুব ভালো হয়। মানে তারা সাংঘাতিকভাবে লোকের মন জয় করতে পারে, কারণ রাহু কিন্তু ভীষণ ইন্টেলিজেন্ট হয়, আমি বলি প্রচন্ড ইন্টেলিজেন্ট। তারা কিন্তু যে কোনো ভাবে হোক, ছলে বলে কৌশলে মানুষকে কিন্তু আকর্ষণ করতে পারে। এই 5th হাউসের রাহু আপনাকে অনেক উচ্চতায় পৌঁছে দিতে পারে, বিভিন্ন স্তর, বিভিন্ন ইনভেস্টমেন্টের থ্রু দিয়ে, বিভিন্ন রকম লটারি প্রাপ্তির দিক দিয়ে, যে কোনো দিক দিয়ে আপনাকে কিন্তু অর্থ দিয়ে যাবেই। কেন এই 5th হাউসের রাহু কিন্তু খুব একটা খারাপ প্রভাব দেয় না। 5th হাউসের রাহু আবার কোনো রকম ভাবে গোলমাল থাকে, তাহলে কিন্তু আপনার জীবনের ক্যারিয়ার, ম্যারেজ রিলেশনস, তারপরে সোশ্যাল নেটওয়ার্কিং, এগুলো কিন্তু সব বিঘ্নিত করবে। বিশেষ করে যাদেরই 5th হাউসে রাহু থাকবে, তাদের একটু মেডিটেশন করাটা অভ্যেস করবেন। কোনোভাবে মানে সূর্যের আলোতে বসা, মেডিটেশন করা, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরা, এইগুলো কিন্তু অতি অবশ্যই চেষ্টা করবেন। এরপরে আসুক 6ষ্ঠ ঘর। এই 6ষ্ঠ ঘর, এটাকে আমরা বলি রোগ, শোক, ঋণ, রিপু, তারপরে এনিমি, এইসব জিনিসকে ডিফাইন করে। কেন এই স্থানে রাহু কিন্তু আপনাকে অনেক ক্ষেত্রেই রোগের শিকার, কেন আপনার মধ্যে থাকবেও সেরকম অখাদ্য কুখাদ্য খাওয়ার টেন্ডেন্সি, আপনার বিছানায় বসে খাওয়ার টেন্ডেন্সি, তারপরে কোনো খাবার মানে দেখবেন কোনো লিমিট নেই, আপনি খাচ্ছেন যখন খাচ্ছেনই, ভালো লাগলো অতএব এতগুলো খেয়ে ফেললাম। তো এই জাতীয় জিনিস কিন্তু তখন একটা রোগের দিকে টান নিয়ে নেয়। 6th হাউসে রাহু থাকে, লোন নেবার ক্ষেত্রে বিশেষ করে আমি বলছি বিশেষ সতর্কতা অবলম্বন। দেখুন, অনেক মানুষ আমাদের বলে আমরা লোন জর্জরিত, লোন থেকে মুক্তি কি করে পাবো? লোন থেকে মুক্তি পাওয়ার তো একটাই রাস্তা, লোন রিপেমেন্ট করে দেওয়া। এবং এই রিপেমেন্ট করতে গেলে আপনাকে আর্নিং ক্যাপাসিটি বাড়াতে হবে। এবং যদি 6th হাউসের রাহু আপনার পজিটিভ থাকে, আপনার দেখবেন ওয়ার্ক প্লেসে আপনার ইন্টেলিজেন্স আপনার বস অ্যাপ্রিসিয়েট করবে, এবং আপনার যে বুদ্ধি, যে মধ্যে যে টেকনিক্যাল স্কিল আছে, সেটা হয়তো কোম্পানির কোনো কাজের প্যারামিটারকে বাড়াবে। তার আপনার ফ্রেন্ড সার্কেল, সেখানেও আপনি ভালো অবস্থায় থাকবেন, কারণ আপনার মধ্যে কিন্তু একটা শুভ রাহু বিরাজ করছে। বাই চান্স যদি কোনোভাবে এখানে রাহু ম্যালেফিক হয়ে যায়, তাহলে কিন্তু দয়া করে আপনি যদি দেখেন যে আপনার ঘরের গৃহের বিভিন্ন রকম অসুবিধা, আপনার সঞ্চয় নেই, আপনি হঠাৎ করে চিন্তা করলেন আমি একটা জিনিস কিনবো, কিভাবে কিনবো, লোন নিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু 10 বার চিন্তা করবেন যে আমি একটা লোন নিব, হাউ টু রিপে দ্যাট, কিভাবে করব, সেগুলোকে শিডিউলিং করবেন। আপনি সেই সময় পারবেন না, কেন আপনার মাথার মধ্যে রাহু যে পজিটিভ চিন্তাধারা দেয় সাধারণত, আপনাকে কিন্তু নেগেটিভ চিন্তাই দিয়ে যাবে। অতএব মানে 6ষ্ঠ ঘরে রাহু থাকা অবস্থাতে লোন নেওয়া থেকে কিন্তু বিরত থাকে। আরেকটা জিনিস বলে দিই, দেখবেন আমরা তো বন্ধু বান্ধবের সঙ্গে মিশি, প্রচুর মিশি। 6ষ্ঠ ঘরের রাহু কিন্তু বন্ধু নির্বাচনে বিশেষ সতর্কতা করবে, বিশেষ সতর্কতা করবে। দেখবেন আপনার সামনে মিষ্টি মিষ্টি কথা বলবে, সেই দেখবেন সবচেয়ে বেশি আপনার বিপদ ডেকে এনেছে, এবং এমন এমন ক্ষতি আপনার করে দেবে, সেখানে আপনার ক্যারিয়ার বলুন, মানে স্ট্যাটাস বলুন, তারপরে রোজগার বলুন, সব কিছু জলাঞ্জলি হয়ে যাবে। একটা সময় আপনার আসবে হাউতাশ করতে হবে যে কার জন্য এরকম হলো, তখন আপনি ভগবানকে দোষারোপ করবেন, কিন্তু তার জন্য ভগবান দায়ী না, আপনি নিজে দায়ী। এবার আমরা আসি 7ম ঘর। 7ম ঘরের রাহু খুব একটা ভালো ফল কিন্তু দেয় না। তার একটা কারণ কিন্তু অবশ্যই কেতু লগ্নে। কেন এই জাতীয় মানুষরা কিন্তু পূর্ব জন্মেও কিছু অকর্ম কুকর্ম করে থাকার জন্য ঠিক তার শাস্তিগুলো এই জন্মে ভোগ করবে। 7ম ঘরের রাহু বিবাহিত জীবনটাকে ভীষণভাবে ডিস্টার্ব করতে পারে, অনেক ক্ষেত্রেই করে থাকে। কেন দেখবেন তার ওই জাতীয় সমস্যা, তারপরে চতুর্দিকে দেখবেন শত্রুতে ভর্তি, এবং সেখানে কিন্তু ভিজিবল এনিমি থাকে, মানে আপনি জানবেন যে এই লোকটা আমার ক্ষতি করছে। 6ষ্ঠ ঘরের ক্ষেত্রে কিন্তু আপনি বুঝবেন না, হিডেন, কিন্তু এখানে কিন্তু দেখা যাবে। অথচ কিন্তু এই 7ম ঘরের রাহু থাকলে অনেক সময় আপনাকে কিন্তু হঠাৎ করে অর্থও দিয়ে দেয়।
আপনি বুঝতে পারছেন না, এই দুদিন আগেও আপনি টাকার জন্য হাউতাশ করেছেন, হঠাৎ করে আপনার হাতে কিছু টাকা পয়সা এসে গেল। সেটা কিভাবে আসবে সেটা সেই সিচুয়েশন বলবে। আপনার প্রাপ্তিযোগ হতে পারে বাই ওয়ে অফ লটারি, বাই ওয়ে অফ গ্যাম্বলিং, বাই ওয়ে অফ রেস, যে কোনো একটা হঠাৎ করে আপনার কাছে একটা থোক টাকা চলে গেল। এটাও কিন্তু আবার সপ্তম ঘরের রাহু ইন্ডিকেট করে। এবারে আসি আমরা অষ্টম ঘর। অষ্টম ঘরটাকে আমরা দেখি পার্টনারের হাউস অফ পার্টনার, আর এটাকে দ্য হাউস অফ ডেথও বলা হয়। হচ্ছে তার লাইফ পার্টনার, বিজনেসে তার একটা অংশীদার, সেও যেখানে কোনো ব্যবসা করতে যাচ্ছে সেখানে তার একটা পার্টনার থাকতে পারে। যে কোনো স্থানে পার্টনারশিপ রিলেটেড যেসব অ্যাসপেক্ট, সেই সব জায়গাগুলো কিন্তু ইন্ডিকেট করে হচ্ছে 8 হাউস। 8 হাউস আবার আমাদের অ্যাক্সিডেন্টস, তারপরে আমাদের মৃত্যু কানেকশন, এগুলোকেও ডিফাইন করে। তো রাহু যদি এই স্থানে একটু শুভ অবস্থায় থাকে, দেখবেন আপনার যে কোনো পার্টনারশিপ অ্যারেঞ্জমেন্ট, সেটা আপনার লাইফ পার্টনার হোক, বিজনেস পার্টনার হোক, যে কোনো পার্টনার, সব জায়গাতে কিন্তু সাকসেস। আপনি ইনভেস্ট করবেন, দেখবেন সেখানে সাকসেস পাবেন। আপনি যেখানেই মনে করুন যেটাই করতে যাবেন, যে একটা পজিটিভ রাহু সবসময় কিন্তু আমাদের কিন্তু সার্কামস্টেন্সেসটাকে পজিটিভ করে দেয়। এটা মাইন্ড করবেন সবসময়, যে একটা পজিটিভ রাহু সবসময় কিন্তু আপনার চারপাশটাকে পজিটিভ করে দেয়। অর্থাৎ আপনি যে স্থানে হাত দেবেন সেখানেই শোনা হয়। স্থানের রাহু মানে গোপনীয়তা একটু পছন্দ করে, যেমন ইন্টেলিজেন্স অফিসার, তারপরে মনে করুন গোয়েন্দা, তারপরে যে কোনো ইনভেস্টিগেশনের ওয়ার্ক, তারপরে কোনো সিক্রেট এজেন্সির কাজ, এইসব কাজগুলো কিন্তু এই অষ্টম ঘরের রাহু ইন্ডিকেট করে। তো অষ্টম ঘরের রাহুর ব্যক্তি জীবনের 4-5টা জিনিসকে খেয়াল করবেন। আপনার গৃহের কোনো রকম বাস্তুদোষ যদি থাকে, অবশ্যই সেটাকে খণ্ডন করবেন। কপালে চন্দনের ফোঁটা অবশ্যই ব্যবহার করবেন যাদের স্পেশালি অষ্টম ঘরে রাহু থাকে। আর একটা হনুমান চালিসা ছোট বই পকেটে নিয়ে সবসময় রাস্তায় বেরোবেন। কোনো রকম ভাবে মঙ্গলের সঙ্গে কানেক্টেড হয়, সেই ক্ষেত্রে কিন্তু রাহু আবার অঙ্গারক হয়ে যায়, অত্যন্ত কুপ্রভাব দেয়। এই গেল অষ্টম। এবারে আমাদের আছি নবম ঘর। নবম অবস্থান করে দেখবেন একটা লং ট্রিপের যোগাযোগ হয়, যে কোনো ফরেন ট্রাভেলও হতে পারে। তারপরে ধর্মস্থানগুলোতে বিশেষ বিশেষ আকর্ষণ হয়। বছরে দেখবেন এই জাতীয় মানুষরা একবার অন্তত ধর্মস্থানে পরিবার নিয়ে যায়, এই নবম স্থানের রাহু। এবং নবম স্থানের রাহু দেখবেন অনেক ক্ষেত্রেই একজন গুরু থাকে, এবং শিক্ষা গুরু হোক, মান্যতাপ্রাপ্ত গুরু হোক, একজন গুরু থাকে, কেন তাদের একটু ধর্মের দিকে আকর্ষণ হয়, যার জন্য নবম স্থানের রাহু খুব একটা বিশেষ ক্ষেত্রে মানে খারাপ ফল দেয় না। আপনার নেচারের মধ্যেই ওটা থাকবে, যে আপনার আকর্ষণ বিকর্ষণের কেন্দ্রবিন্দু থাকবে কিন্তু তখন ধর্ম। বছরে আপনি দেখবেন যে কোনো ধর্মস্থান না গেলে আপনি মন থেকেই থাকতে পারবেন না, এবং আপনি পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরে একটু ছুচিবায়ু টাইপের হয় এই ছোঁয়াছানি এগুলো। আর দেখবেন গৃহ তাদের পরিষ্কার থাকে, চকচকে ঝকঝকে পোশাক আশাক পরে, সুভাষী হয়, সুন্দরভাবে মানুষের সঙ্গে কথা বলে, পিতার সঙ্গে তাদের সম্পর্ক ভালো থাকে, মাতার সঙ্গে সম্পর্ক ভালো থাকে। এই স্থানে রাহু কিন্তু অত্যন্ত শুভ। বাই এনি চান্স যদি রাহু মনে করুন নবম ঘরের একটু অশুভ অবস্থায় প্লেস হয়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু তখন এই ধর্মের জিনিসগুলো থেকে সে কিন্তু বেরিয়ে আসবে। সে তখন সাত্তা, জুয়া, লটারি এর দিকে ঝুঁকে যাবে। মানে আপনি যখন দেখবেন 9th হাউসের রাহু ধর্মের পথ থেকে বিচ্যুত হচ্ছে, বুঝবেন রাহু তার ভালো ফল দিচ্ছে না। এটা কিন্তু একটা লক্ষণীয় ব্যাপার। আসছি এবার দশম ঘর। দশম ঘর হচ্ছে কর্মের ঘর, এবং রাহুর একটা অত্যন্ত পজিটিভ ঘর। এই ঘরের রাহু কিন্তু আপনাকে খুব একটা মন্দ ফল দেবে না, সে যে কন্ডিশনেই থাকুক। এই ঘরের রাহু কিন্তু আপনার মানে কর্মে অত্যন্ত উন্নতি, সোশ্যাল ওয়ার্ক। দশম ঘর, দশম ঘরকে আমরা কর্মের ঘর জানি। এই কর্ম থেকেই আসে উপার্জন। অতএব এই স্থানের রাহু খুবই বুদ্ধিমান হয়, এবং কর্মে প্রতিষ্ঠা পায়, এবং উচ্চ পদে আসীন হয়। মানে দশম স্থানের রাহু কিন্তু পলিটিক্যাল লিডারও হয়, লিডারও তৈরি করে। এই জাতীয় স্থানের মানুষেরা খুব মানে আকর্ষক একটা চেহারা হয়, বাণী অত্যন্ত মধুর হয়, এবং সমাজে কিন্তু একটা শ্রদ্ধা এবং স্বীকৃতি পায়। কর্মস্থলে তাদের কাজের যে প্রভাব, সেই প্রভাবে কিন্তু বিভিন্ন সেকশনে সেগুলো কিন্তু প্রভাবিত হয় এবং তার সুফল লাভ করে, যার জন্য কর্মে স্টেপ বাই স্টেপ প্রমোশনই হতে থাকে। খুব যদি মন্দ ভাগ্য হয়, এই স্থানে রাহু খারাপ হয়,
সেই ক্ষেত্রে কিন্তু ঠিক এর বিপরীত যোগগুলো দেখা যায়। যে কর্মস্থলে দেখবেন তার বসের সঙ্গে বনিবনা হয় না, কর্মস্থলে তার প্রমোশন হয় না, অ্যাপ্রেজাল হলে ভালো করলেও কিন্তু তার বস তাকে রিগ্রেট করে। তো এই জিনিসগুলো কিন্তু তখন দেখা যায়। এবারে হচ্ছে একাদশ স্থান। একাদশ স্থানের রাহু প্রচুর অর্থ উপার্জন করে জীবনে, প্রচুর, মানে যেখানে হাত দেবে সেখান থেকেই টাকা পয়সা আসবে, এবং তারা কিন্তু অনেক ক্ষেত্রেই সঞ্চয় করে। আমরা বিভিন্ন জায়গায় দেখি রাহুর অর্জিত টাকা থাকে না, খুব ভুল কথা। এরা কিন্তু সমাজে প্রতিষ্ঠা লাভ করে এবং টাকা পয়সা মানে যেখানে হাত দেবে সেখান থেকেই আসবে, মানে এরকম একটা সিচুয়েশন। এবং তাদের কিন্তু সঞ্চয় হয়, বাড়ি গাড়ি সবই থাকে। এবং এই স্থানের রাহু মানুষের সঙ্গে তার আকর্ষণীয় ব্যক্তিত্বর জন্য প্রতিষ্ঠা লাভ করে, সমাজে প্রতিষ্ঠা লাভ করে, গৃহে সুখ শান্তি থাকে, এবং জীবনে দেখবেন একটা হায়ার পজিশনে এরা চলে যায়। এবং হায়ার পজিশন, হাই এডুকেশন, অনেক কিছু কিন্তু যদি একাদশ স্থানে রাহু থাকে এগুলো আসে। এই স্থানের রাহুর কুপ্রভাব খুবই কম। সর্বশেষে হচ্ছে 12 হাউস বা দ্বাদশ ঘর। দ্বাদশ স্থান হচ্ছে আমাদের এক্সপেন্সিভ জোন, আমাদের আইসোলেশনের জোন, হসপিটালাইজেশনের যোগ, ফরেন ট্রাভেলের যোগ, এইসবগুলো ইন্ডিকেট করে 12 হাউস। 12 হাউসের রাহু কিন্তু আপনাকে যা ইনকাম দেবে তার থেকে ঠিক 1.5 গুণ খরচা করিয়ে দেবে। যদি আপনার 100 টাকা ইনকাম হয়, 150 টাকা খরচা করবেন। সেটা আপনি কিভাবে রোজগার করবেন সেটা তখন কিন্তু আপনাকে বিপদগামী হয়ে সেই রোজগার করতে হবে। কারণ দ্বাদশ স্থানের রাহু কিন্তু সবসময় আপনাকে প্রলোভন দেয়, আয় আয় আমার কাছে আয়। কোন দিকে প্রলোভন দেয়? দেখুন, এক্সটার্নাল অ্যাফেয়ার্স, তাদের ঘরের জিনিস তখন পছন্দ হয় না। তারা দেখবেন মানে জগৎকে ঘরের থেকে বেশি পছন্দ করতে আরম্ভ করে। এবং এই জাতীয় মানুষদের কিন্তু দেখবেন কোনো না কোনো ভাবে ফ্যামিলি থেকে ডিটাচ হয়ে যাওয়ার একটা বিরাট বড় সম্ভাবনা চলে আসে। সেটা বাই ওয়ে অফ, দেখুন, হসপিটালাইজেশন হতে পারে, বাই ওয়ে অফ জেল হতে পারে, বাই ওয়ে অফ ফরেন কানেকশনও হতে পারে। হয়তো ফরেনে কোনো একটা জায়গাতে সেটেল হয়ে গেল, সেই স্থানে রাহু কিন্তু আবার একটা কোনো ফরেন সেটেলমেন্টও করিয়ে দিতে পারে। ওই জন্য রাহু যে স্থানেই থাকবে তাকে সবসময় চিন্তা করতে হবে যে রাহুর এনার্জি জীবনে বোঝা, এবং কি করতে হবে আমাকে এই ঘরের জন্য, সেই স্থানের জন্য রাহু কিভাবে শুভ প্রভাব দেবে এটা কিন্তু আপনাকে ভালো করে আগে থেকে বুঝতে হবে। বুঝে তারপরে সেই অনুযায়ী আপনি আপনার জীবনকে চালনা করবেন। দ্বাদশ ঘরের রাহু যদি খারাপ হয়, দেখবেন আপনার কথাবার্তা অত্যন্ত মানে বাজে হবে। লোকের সঙ্গে দেখবেন ভালোভাবে আপনি কথাই বলতে পারবেন না, একদমই ভালোভাবে কথা বলতে পারবেন না। কেউ যদি মনে করেন আপনাকে একটা ভালো কথাও বলে, দেখবেন আপনি তার ঠিক উল্টোটা ভাববেন। কেন এই দ্বাদশ স্থানের রাহু কিন্তু আপনাকে সমাজের সর্বস্তরে ডাউনই করবে। এটা যে ঘরেই রাহু থাকুক আপনি করবেনটা কি? দেখুন, প্রথম কাজ হচ্ছে রত্ন নয়, বলে দিয়েছি আমরা বারে বারে। রাহুর প্রথম কন্ডিশন হচ্ছে মেডিটেশন। এটা ভালো করে জানবেন, রাহু কিন্তু আপনার মাথা এবং আপনার চিন্তা শক্তি, থট প্রসেস, এই থট প্রসেসকে আপনাকে ভালো রাখতে গেলে মেডিটেশন হচ্ছে কন্ডিশন নাম্বার 1। দেখবেন রাহু যাদের ভালো তারা কিন্তু সকালবেলা উঠে স্নান করে। আপনি পরীক্ষা করে দেখবেন যাদের রাহু খারাপ ঘুম থেকে উঠে স্নান করবে না, সূর্যের আলোয় বসবে না, এবং পিতার সঙ্গেও সম্পর্ক তাদের ভালো হয় না। এবং তারা কি করে, একটা টাকা রোজগার যখন করে সঙ্গে সঙ্গে কিভাবে খরচা করবে সেই চিন্তা আগে করে। মানে ওটাকে যে 2 টাকা আমি ঘরে এনে রেখে দেবো, মানে তাদের আর সঞ্চয় বলে কিছু থাকে না। এবারে মনে করুন আপনাকে রাহু নেগেটিভ অবস্থায় আছে, আপনাকে পজিটিভ করতে হবে। প্রথম বলে দিলাম মেডিটেশন। 2 নম্বর হচ্ছে মা সরস্বতীর বন্দনা নিয়মিত আরম্ভ করতে হবে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলা লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। 3 বার এটা বলবেন ডেইলি। এবং মা সরস্বতীর একটি মূর্তি অতি অবশ্যই বাড়িতে রাখবেন এবং তার নিয়মিত বন্দনা করবেন। কপালে একটা চন্দনের ফোঁটা দিতে ভুলবেন না। আর হাতে ঘড়ি ব্যবহার করুন, নট ইলেকট্রনিক ওয়াচ। ধরুন এই আমাদের মতোই যেরকম পড়ে আছি এরকমই একটা ঘড়ি, একটা ঘড়ি পরার অভ্যেস করে দিন। কেন রাহু প্রভাবিত ব্যক্তিরা কিন্তু বেশিরভাগই দেখবেন ইলেকট্রনিক ডিজিটাল ওয়াচের দিকে চলে যায়, ওই দিকটাতে আপনি যাবেন না। এবং চেষ্টা করবেন একটা গোল্ডেন কালারের একটা ওয়াচ ব্যবহার করতে।
তারপরে হলো পকেটে সবসময় একটি পেন ক্যারি করবেন, সেটাও চেষ্টা করবেন গোল্ডেন কালার। পোশাক পরিচ্ছদ সবসময় টিপটপ, মানে এই ছিঁড়ে গেল নোংরা চটা এইসব করবেন না। অতঃপর হচ্ছে যে আপনার বাসস্থান, তার টয়লেট আপনি নিজে পরিষ্কার করবেন, মহিলাদের দেবেন না। সিঁড়ির তলাতে দেখবেন, যাদেরই রাহু খারাপ না তাদের বাড়ির সিঁড়ির তলাটা দেখবেন ডাস্টবিন হয়ে থাকে সবসময়। বাড়ির ছাদ দেখবেন, ছাদের মধ্যে দুনিয়ার কাঁচরা তাদের থাকবেই থাকবে, তার থেকে বেরিয়ে আসুন। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের রুদ্রাক্ষের মধ্যে 8মুখী রুদ্রাক্ষ একটি আছে, যেটার 8টা ন্যাচারাল ক্যানেল থাকে। কিছু না পারেন একটি 8মুখী রুদ্রাক্ষ, 2টি 7মুখী, 2টি 5মুখী, এইটা পড়বেন, তাতে রাহুর এনার্জি আপনার ভালো থাকবে। রাহু আপনাকে বলে যে যেটা ভাবছিস সেটাই কর। ভালো করে শুনবেন যে এই জায়গাগুলো আপনি সকালে ভাবলেন আজকে আপনাকে একটা ভালো এই কাজ করতে হবে, বা আগের দিন রাত্রে ভাবলেন, সেই কাজটা কিন্তু আপনি পালন করবেন। যদি আপনি পালন করতে না পারেন, তার মানে আপনার থট প্রসেস আর এক্সিকিউশন ডিফার করে গেল। এই স্থানে কিন্তু আপনার রাহু যে কাজটা করলো সেটা কেতু এক্সিকিউট না করার কারণে আপনার জীবনে সফলতা আসবে না। আমাকে অনেকে লেখে, আমার এত বয়স হয়ে গেল এখনো তো কিছু পেলাম না, কি যে হচ্ছে জানি না, আমার তো এই দশা চলছে। কোনো দশা কিছু কারণ নয় ভাই, কারণ আপনার করার ইচ্ছাটাই তো নেই। যাই জন্য বেকার রাহু কেতু আর শনিকে দোষ দিয়ে লাভটা কি? আপনি একটা কর্মকে নিষ্ঠা দিয়ে করে যান। আপনি ফলের আশা একটু পরে করবেন, কিন্তু ওই কর্মটাকে ফোকাস করুন, দেখবেন ধীরে 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 অটোমেটিক কর্মের কিন্তু এন্ড রেজাল্ট হচ্ছে মানে কর্মফল। অতএব আপনার কর্ম করার পরেও ফল হচ্ছে না, এটা কিন্তু পৃথিবীতে এই রকম তত্ত্ব আজ পর্যন্ত আসেনি। কর্ম করলে তার ফল থাকবে। এই হলো 12টা হাউসের উপরে রাহুর বৃত্তান্ত। রাহু আবার বলছি কোনো গ্রহ নয়, তাই কোনো রত্নে প্রতিকার নয়। আজকের আলোচনা এই পর্যন্ত থাক, আবার নতুন কিছু আগামী পর্বে, ততদিনের জন্য বিদায় দেবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন। ওম নমঃ শিবায়।